হানি ট্র্যাপড উবারম্যান, তার সাথে আমার দ্বন্দ্বটা কোথায়, এটি নিয়ে অনেক মানুষ প্রশ্ন তুলেছেন, নানান রকম কথা বলছেন। আমি আজকের এই ভিডিওতে ব্যাখ্যা দিব হানি ট্র্যাপড উবারম্যানের যারা দর্শক আছেন তাদের বিষয়ে না, আমি ব্যাখ্যা দিব আমার যারা দর্শক আছেন, যারা আমার সততা, আমার বিশ্লেষণ শুনেন, নিশ্চয়ই তারা কষ্ট পাচ্ছেন এবং তাদেরও আর প্রশ্ন যে আমি কেন এই লেভেলে এসে তর্ক বিতর্কে জড়িয়ে গিয়েছি। এই তর্ক বিতর্ক এবং দ্বন্দ্বটা ব্যক্তি কেন্দ্রিক নয়, এটি আদর্শিক দ্বন্দ্ব। সেই আদর্শিক দ্বন্দ্বটা একটু পরিষ্কার করার জন্যই আপনাদের সামনে আসা, এবং আমি মনে করি যে আজকের এই ভিডিওর পরে এই বিষয় নিয়ে আমার কথা বলার প্রয়োজন হবে না। অনেক প্রশ্ন আসবে, কিন্তু যারা পাবলিকলি কথা বলে তাদের নিয়ে প্রশ্ন থাকবেই। প্রত্যেকটা প্রশ্ন আসলেই প্রশ্নের উত্তর দিতে হবে এমনটা না, সেটা করতে গেলে অনেক জরুরি কাজ থেমে যায়। কিন্তু যেহেতু বিষয়টা এসেছে, কেন আমি দ্বন্দ্বে জড়ালাম, অর্থাৎ আমার সাথে কী দ্বন্দ্ব এই হানি ট্র্যাপডের, সেটি একটু ব্যাখ্যা দেওয়ার জরুরি, এবং সেই যে মিথ্যাচারগুলো করেছে সেটিও পাবলিকলি একটু বলা জরুরি। নাহলে কিছু মানুষ হয়তো বিশ্বাস করতেই থাকবে যে না, যেহেতু হানি ট্র্যাপড বলেছে হয়তো সত্য। হানি ট্র্যাপড বলছি কী কারণে, দেখুন শুরুতে আমি পরিষ্কার করে নেই, সে পাবলিক সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করেছে যে সে উবার চালক বলে আমি তাকে অপমান করেছি। না, আমার নিজের উবার লাইসেন্স আছে। যদি কোনো দিন অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয় হয়তো আমিও রাস্তায় নামবো, সবার সাথেই দেখা হবে। হাজার হাজার, নিউ ইয়র্ক শহরে অন্তত 6 থেকে 8 হাজার বাংলাদেশি ভাই বোন উবার চালায়, তারা আমার প্রাণের ভাই, আপন ভাই। আমার নিজের এক ভাই, তিনি উবার চালান, সত্য ঘটনা। সুতরাং আমার উবার চালনা নিয়ে কোনো নেতিবাচক ধারণা নেই। বলেছি আমি নিজেই চালাবো যদি কোনো দিন সময় লাগে, কিংবা আমি সময় কাটানোর জন্য হইলেও হয়তো আমি চালাবো, এটা আমি প্ল্যান করেছি। আমি বলেছি একজন বিশেষ হানি ট্র্যাপড উবারম্যানের কথা। এই হানি ট্র্যাপড কেন আমি বলছি সেটার ব্যাখ্যা দিব, এবং তার সাথে আমার আদর্শিক দ্বন্দ্বটা কোথায় সেটার ব্যাখ্যা দিব। তবে তার আগে চলুন সাম্প্রতিক যেসব বিতর্ক হচ্ছে সেটি সম্পর্কে আপনারা একটু অবগত হন। যেমন সে একটি অডিও কল ছেড়েছে 30 সেকেন্ড। স্বভাবতই তার ভিডিওগুলো অনেক বড় হয়, তার হরর মুভিগুলোও অনেক বড় হয়, কিন্তু এটা সে একদম কাটছাট করে 30 সেকেন্ড ছেড়েছে, লেস দ্যান 30 সেকেন্ডস। সেখানে একজনকে দিয়ে বলানোর চেষ্টা করাচ্ছে যে আমি তার কাছ থেকে খয়রাতি করেছি, চাঁদাবাজি করেছি, সহজ বাংলা ভাষায়। তো শুনুন, কি আমার তো এখানে লুকোছাপার কিছু নেই, কি বলেছে সেই 30 সেকেন্ডসে সেটা একটু শুনুন। 10 বছর হয়ে গেল, আপনি আমার একদিনও কোনো টাকা পয়সা কিছুই দিলেন না ভাই, এটা হইলো একটা। এটা আসলে লজ্জাস্কর। সবাইরে দিছি, আপনার সঙ্গে মানে শাহেদ আলম থেকে শুরু করে সবাইরে চেষ্টা করেছি কম বেশি হেল্প করার জন্য। শাহেদ ভাইরে কিরকম কি দেন? পরে দিতাম প্রায় 1000 টাকা দিতে হবে মানে প্রতি মাসে। হ্যাঁ, তো ওটা ওর ছিল সর্বোচ্চ বরাদ্দ। আর এমনি দেখা যাচ্ছে এক একজনের এক এক রকম। শাহেদ আলমের বরাদ্দ তো বেশি থাকতে কারণ কি? ও আবার ওই দেখা যাচ্ছে দুই দিক থেকে। ওই সময় ফ্যামিলি নিয়ে আসছে একটু সমস্যা, প্লাস হলো দেশি মানুষ, সাতক্ষীরার, আমার বাড়ি যশোর। তো এই পরে অনেকেই খুব, যারা আমার আদর্শিক বিরোধী অবস্থানে, আমি বলেছি যে কিসের দ্বন্দ্বটা আদর্শিক দ্বন্দ্বটা কিসের আমি বলছি পরে। তো আমার আদর্শিক বিরোধী অবস্থানে যারা আছেন তারা এই খুব মজা পাচ্ছেন, এগুলো নিয়ে খুব বিদ্রুপ করছেন, আমিও মজা পাচ্ছি। আমাকে দেখবেন আমি কখনোই মেজাজ হারাই না, আমি কখনোই বাজে ভাষায় আক্রমণ করি না, আমি কখনোই অশুদ্ধ ভাষায় কথা বলি না, আমি কখনোই গালি দিব না আপনাদেরকে, আপনারা যতই গালি দেন আমাকে। তো আমি খুব মজা পাচ্ছি যে আমি আমার ক্লায়েন্ট, পুরাতন ক্লায়েন্ট, আমার যে ব্যবসা প্রতিষ্ঠান নেক্সাস প্রমোশনাল ম্যানেজমেন্ট, আমি বলি না এই কারণে যে মানুষ ব্যক্তি জীবন, তার প্রফেশনাল, তার দেশের প্রতি কমিটমেন্ট আর ব্যবসা যেন গুলিয়ে না যায়, এমন না যে আমার ব্যক্তি পরিচয় ব্যবহার করে আমি ব্যবসায় ক্লায়েন্ট ম্যানেজ করার চেষ্টা করছি, এই ধরনের অভিযোগ যেন কেউ না করে যে দেশপ্রেম বিক্রি করে আপনি আপনার ব্যবসা করে খাচ্ছেন। এক একটা মানুষের আইডিওলজি আছে, এক একটা মানুষের নানান রকম মতাদর্শ আছে। আমি এই মতাদর্শেরই লোক, যেই কারণে আমি এই দেশে এসে অ্যাসাইলাম করি না যে না আমি আমার দেশকে ভালোবাসি, হোক হাসিনা নির্যাতনকারী, কিন্তু আমি বলবো না যে আমার দেশে আমার উপর নির্যাতন হচ্ছে। আমি বিশেষ মেধাবী কোঠায় এখানে গ্রিন কার্ডের অ্যাপ্লাই করি, এবং আমি গত 10 বছর ধরে এখানকার গ্রিন কার্ডধারী। আমি দেশেও গিয়েছি, দেশ থেকে আসছি। এখন হানি ট্র্যাপড, তার তো অ্যাসাইলাম সেটা বাতিল হয়ে গেছে, যে কোনো মুহূর্তে তাকে ডিপোর্ট করে দিবে। তো এখন তাকে দেখাতে হবে যে হাসিনা চলে গেলেও তার দেশের শত্রু আছে অনেকের জন্য, ব্যক্তিগত স্বার্থের হতে পারে একটা কারণ, আর আদর্শিক কারণ তো আমি পরে ব্যাখ্যা করবো। তো এই সমস্ত কারণ থাকতে পারে। তো সেই কারণে আমি বলেছি যে আমার যে ব্যবসার কথা আমি সাধারণত বলি না কাউকে, কিন্তু আজকে যারা জানেন তারা জানেন, নিউ ইয়র্কে সবাই জানে যে আমি ব্যবসা করি। কারণ আমার একটা ক্লায়েন্ট, আমার বহুত ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্টের কাজ করি, তাদের ডিজিটাল কন্টেন্ট তৈরি করে আমার প্রতিষ্ঠান, এবং সেগুলো ম্যানেজমেন্ট, ভার্চুয়াল ইমেজ ম্যানেজমেন্টের কাজ, যেটা আমি বাংলাদেশেও করবো, এবং লক্ষ লক্ষ তরুণকে আমি প্রশিক্ষিত করবো বলে আমার স্বপ্ন আছে। সেই স্বপ্ন যেন আল্লাহ একদিন আমাকে বাস্তবায়ন করার সুযোগ দেয়। তো আমি আমার ক্লায়েন্টকে ফোন দিলাম যে আপনি যে আমাকে টাকা দিতেন, এটা তো চাঁদা হিসেবে দিতেন, আমার জানা ছিল না। বলেন কি শাহেদ ভাই, এটা কি হলো? আমি বললাম যে আপনি হানি ট্র্যাপড উবারম্যানের কাছে এটা বলেছেন, ওই যে তার বউকে, ক্যান্সার আক্রান্ত বউ এবং 2টা বাচ্চাকে ছেড়ে হানি ট্র্যাপের শিকার হয়ে এক কলেজ পড়ুয়া মেয়ের সাথে সম্পর্কের কারণে তাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। তাহলে ও আচ্ছা শাহেদ ভাই, আমি দেখি কি বলছে, আমি দেখি। আল্লাহ ঠিক আছে, আপনি এটা ব্যাখ্যা দেন, তারপরে আমি দেখছি কি করা যায়। তো সে এটা ব্যাখ্যায় পরিষ্কার করেছে। কি ব্যাখ্যা দিয়েছে খলিল ভাই, খলিল বিরানির, সেটা আপনারা শুনেছেন এর মধ্যে, তবু আরেকবার একটু শুনেন।
আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকের একটি নিউজ দেখে আমি একটু মর্মাহত। আহ, সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই একটি নিউজ করেছেন। এই নিউজের সাথে আমিও একটু জড়িত আছি। আমি মোহাম্মদ খলিলুর রহমান, আমরা খলিল বিরানি হাউস। তো এটার আমি একটু ছোট্ট ব্যাখ্যা দিচ্ছি যে শাহেদ ভাই এবং ইলিয়াস ভাইয়ের মাঝে কি সমস্যা সেটা আমার জানার বিষয় না, আমি জানতে চাই না। হ্যাঁ, শাহেদ আলম ভাই আমার এখানে গত আহ, প্রায় 1 বছর যাবত আমার সোশ্যাল মিডিয়া এবং অনলাইন এবং বিভিন্ন বিষয়ে দেখাশোনা করতেন। তার বিনিময়ে আমি তাকে একটা পারিশ্রমিক দিতাম প্রতি মাসে। এছাড়া আর কিছু নয়। শুধুমাত্র এটা নয়, আমি আর একটু বলি, আমাদের টোটাল বিজনেসটা পরিচালনা করার জন্য আমাদের সোশ্যাল মিডিয়া, অনলাইন বিজনেস একটা বড় প্ল্যাটফর্ম। তাছাড়াও আমাদের পরিচিতির জন্য আমাদের কমিউনিটি সাংবাদিক, বিভিন্ন সাংবাদিকরাও কিন্তু আমাদের প্রমোশন, বিভিন্ন বিষয়ে তারা তুলে ধরেন এবং আমাদের প্রচারণার জন্য আমাদের কমিউনিটির বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ার সময় কিন্তু আমরা কাজ করে থাকি। তার প্রেক্ষাপটে ইলিয়াস ভাই অনেকদিন যাবত আছেন, তার সাথে আমার ভালো সম্পর্ক এবং তিনি কখনোই কোনো নিউজের জন্য বা কোনো কিছুর জন্যই আসেনি, এটাও সত্য। হঠাৎ করে ফোন দিলেন যে ভাই আমাদের জন্য কোনো বরাদ্দ আছে কিনা। আমি বলছি যে হ্যাঁ, আপনাদের জন্য অবশ্যই বরাদ্দ আছে। কম বেশি সবাই জন্যই আমরা এটা বরাদ্দটাকে রাখছি, কারণ আমাদের কমিউনিটি অত্যন্ত ছোট, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই, সেই হিসাবে আমার এই কথাটা বলা। তো আমার এখানে যারা আমাদের নিউজ করেন বা আমাদের প্রমোশন করেন তাদের জন্য কম বেশি একটা বরাদ্দ থাকে। আর শাহেদ ভাই ছিলেন আমাদের অনলাইন মিডিয়া এবং দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এই বিষয়ে তিনি সরাসরি আমাদের সঙ্গে প্রায় 1 বছর যাবত কাজ করেছেন। তার বিনিময়ে প্রতি মাসে আমি তাকে একটা পারিশ্রমিক দিয়েছি, এর বাইরে কিছু নয়। তিনি কোনো চাঁদাবাজিও করেননি কখনো। এটা আমেরিকার মাটিতে এটা সম্ভবই নয়, কোনো ব্যক্তি কাউকে পোস্ট করে কোনো কিছু নেওয়া বা দেওয়া, এটা আইনগতভাবে আমেরিকার অবৈধ। তো যারা যতটুকু কাজ করেন তাদের পারিশ্রমিক সবাইকে দিতে হয়, এই কথাটা ক্লিয়ার করার জন্যই আমি একটু লাইভে আসলাম। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বিষয়টা আসলে যেভাবে তাদের ভিতরে কি দ্বন্দ্ব বা পেশাদ আছে এটার বিষয়ে আমি বলতে চাই না। হয়তো তারা অনেক, আমি যত জানি তারা সবাই বন্ধু। তো টুডে টুমোরো আবার একসাথে মিশে যাবেন। আমি চাই যে তারা আলোচনার সাপেক্ষে তাদের নিজেদের ভিতরে সমাধান করবেন, এটাই প্রত্যাশা থাকবে। আমাদের কমিউনিটি অত্যন্ত ছোট, আমরা মিলেমিশে থাকতে চাই, এটাই প্রত্যাশা থাকবে সকলের কাছে। আসসালামু আলাইকুম। তো এরপরেও নানান রকম ভাবে সে বলার চেষ্টা করছে না খলিল মিথ্যা কথা বলেছে, খলিলকে চাপ দিয়ে বলা হয়েছে। ঠিক যেভাবে আসিফ মাহমুদের মতো রাজপথে বুকের রক্ত পেতে দেওয়ার মতো একজন সৈনিককেও সে বলেছে যে সে কম্প্রোমাইজড, চাপের মুখে বলেছে। অর্থাৎ তার ধারণা যে সেই একমাত্র চাপ ছাড়া আর বাকি সবাই চাপের মুখে সবকিছু করে এবং সেই সঠিক, বাকি সবাই বেঠিক। তো ঠিক আছে, একজনের এরকম সউচ্চ ধারণা থাকতেই পারে। যারা মানসিকভাবে অসুস্থ, যারা ওষুধ খায়, ডাক্তারের কাছে যায়, ডাক্তারের প্রেসক্রিপশনে যারা থাকে, অনেক রকম এখানে নানান রকম মেডিসিন থাকে, নানান রকম ভেষজ থাকে, নানান রকম মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র থাকে, অনেকেই সেটা খান, অনেকেই খান না। তো এগুলো খাওয়ার পরে একরকম এক একজনের রিয়াকশন হয়। তো কেউ একজন হয়তো এসব ভেষজের কারণে হয়তো ভাবতে পারে সেই সঠিক আর পুরো দুনিয়া বেঠিক। তো যাই হোক, এইটা ভাবনা নিয়ে কথাবার্তা বলে লাভ নাই। যেটা বলার দরকার সেটা হলো, আমি একটু ব্যাখ্যা করি যে দেখুন, আমি এই শহরে আছি 10 বছর এবং এইখানে বাড়ি বলতে যেটা আছে, অনেকের আমার বয়সে এসেও অন্তত 20টা বাড়ির মালিক এখানে। আপনি বাড়ি কেনার জন্য ডাউন পেমেন্ট দিবেন, সেটা 10 লাখ টাকা হোক, 15 লাখ টাকা হোক, দিয়ে আপনি বাড়িটা ভাড়া দেবেন। ওই ভাড়ার টাকা থেকে আপনি মর্গেজের টাকা শোধ করবেন, এটাই নিয়ম। গাড়ি, একাধিক গাড়ি আমি চালাই, আমার 4টি গাড়ি আছে, সেটাও ব্যবসা প্রতিষ্ঠান। আমার ফ্লিট ম্যানেজমেন্ট বলে একটা কোম্পানি আছে। ফ্লিট মানে গাড়ির বহর, এগুলো ভাড়া দিই। গাড়ির ভাড়া থেকে গাড়ির লিজ আসে, আমি আরামসে গাড়ি চালাই। এটাই হলো আমার ব্যবসা। যদিও দেশের রাজনীতি এসব কারোর কারণে আমি এই বাড়ি এবং গাড়ির কোনো ব্যবসা করতে পারছি না। হানি ট্রাফটের মতো আমিও অনেক টাকা পয়সার লোন হয়ে আছি, কিন্তু আল্লাহ সবচেয়ে বড় পরিকল্পনাকারী, সে নিশ্চয়ই কোনো একটা জিনিস পরিকল্পনা করে রেখেছেন। আমার সময় ছিল, আমার সুযোগ ছিল এবং আমি মনে করেছি যে এই সময়টা আমার দেশের প্রয়োজনে ব্যয় করা দরকার। জেকে বসা স্বৈরতন্ত্রকে উৎখাত করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা দরকার। সুতরাং আমি ব্যবসা বাণিজ্যের সব নজর ছেড়ে দিয়ে আমি সময় দিচ্ছি এখানে। আর আমার স্ত্রী পেশায় ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে জব করেন। আমরা দুজন মিলে মাশাআল্লাহ অনেক ভালোভাবে থাকার জন্য একটা জীবনযাপন আমরা করি। এগুলো বলার দরকার নাই, তবুও মানে যেহেতু পাবলিকলি এসব কথা হচ্ছে এবং হানি ট্রাফটের যে গদ্য, রসময় গুপ্তের যেসব প্রোডাকশন, রসময় গুপ্ত আবার কি, এগুলো আবার বলেন না আমাকে, তাহলে আবার এসব ব্যাখ্যা করতে হবে। ছোটবেলায় আমরাও পড়েছি, আপনারাও পড়েছেন। তো যাই, এগুলোর দর্শক আছে অনেক এবং এখান থেকে অনেক পপুলার প্রশ্নের জন্ম দেয়। এই প্রশ্নের উত্তর যদি আমি 2017 সালে একবার দিতে পারতাম, তাহলে আজ পর্যন্ত এই প্রশ্নগুলোর আসতো না সামনে। কি প্রশ্ন? সেটা হলো এই যে আমাকে ইসকন টাকা দেয়, আমি কোত্থেকে টাকা পয়সা পাই। তো সে সময় সে বলছিল যে আমি চাঁদাবাজি করি। তা আমি একবার বলছিলাম যে কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে আমি কথা বলা বন্ধ করে দিব। তো প্রমাণ তো করতেই পারে নাই, কিন্তু মুনাফিকের চরিত্র হলে যেটা হয়, আবারও সে নানানভাবে একাধিকবার আমাকে তার ভিডিওতে বলছে যে তাকে কোন মেয়েরা ফোন দিলে সে রিসিভ করে না, কিন্তু শাহেদ আলম আটকে গেছে আর কি। তো এরকম একজন লোক, তার সাথে আমি বিরোধী জড়াতে চাইনি।
চাইনি এই কারণে যে আপনারা জানেন যে সে আমার ছোট ভাই। এই যে ডিসিতে গেলাম কয়েকদিন আগে, আমরা একটা বিলে বসে খেয়েছি, আমি তাকে আমার গাড়িতে উঠিয়েছি, উঠে আমি বললাম যে তুমি সিগারেট ধরাও, গাড়িতে খাবো? বললাম হ্যাঁ খাও, কথা বলি, এরকম সম্পর্ক। কিন্তু তারপরেও কেন আমরা এই দ্বন্দ্বটা জড়ালাম সেই আলোচনায় যাচ্ছি। তবে তার আগ দিয়ে একটু খোলসা করে নেই যে এই যে সে উবারম্যান বলে সিম্পাথি দেওয়ার চেষ্টা করছে, নিজেকে সৎ থাকার চেষ্টা, আমি তো উবারম্যান হিসেবে তাকে গালি দিই না এবং সেই কথা বলি না। আমি যেই জায়গাটাতে প্রশ্ন রেখেছি সেই প্রশ্নের কি উত্তর আপনাদের কাছে চেয়েছেন যে তুমি তোমার ক্যান্সার আক্রান্ত বউ এবং 2টা বাচ্চা, তাদেরকে তুমি এই শহরে এতিম করে রেখে তুমি আরেকটা মেয়েকে বিয়ে করেছো, তুমি হানি ট্র্যাপের শিকার, সেই বিষয়ে তোমার কোনো উত্তর কেন দিচ্ছ না? তুমি হানি ট্র্যাপ তা যে সিম্পাথি অর্জনের চেষ্টা করছে যে আমি তাকে উবারম্যান বলেছি, না আমি প্রশ্ন তুলেছি, আমরা প্রশ্ন তুলেছি সাধারণ মানুষ যে এই সে যে হানি ট্র্যাপের শিকার, তার বউকে যে সে বঞ্চিত করলো, ক্যান্সার আক্রান্ত বউকে, সে বিষয়ে সে কথা কিন্তু বলে নাই, কোথাও একটা বিষয়ে কথা বলবে না। তো ফার্স্ট সিম্প্যাথি হানি ট্র্যাপ আমাকে কেন উবারম্যান বলেছে, দেখুন অসততার জায়গাটা কোথায়। আর সো আমি তার অন্য বিষয়ে যেসব অভিযোগ আছে এগুলো আর তুললাম না। এখন কিছু কিছু সময় কিছু কিছু বিষয় ওভারলুক করতে হয়। আমি জানি এরপরে সে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবে, আমার স্ত্রী নিয়ে কথা বলবে, অনেক কিছু নিয়ে বলতে পারে, সব কিছুর উত্তর হয়তো আমি দিব না এবং দেওয়া উচিত হবে না। এবং আপনারা যে আমাকে বারবার প্রশ্ন করেন এটার উত্তর দেন, ওটার উত্তর দেন, এটা কেন হলো, তখন আমাকে দয়া করে আমার অনুরোধ, আমাকে একটু মাফ করে দেন, এগুলোতে আমাকে আর জড়িয়েন না। সে বলুক এটা মিথ্যা, মিথ্যা হলেই তো আমার কাছে সব ছবি আছে, ভিডিও আছে, আমি সেগুলো ছাড়তে পারি, কিন্তু আমি ব্যক্তিগত চরিত্র হননে যাব না। শুধুমাত্র এতটুকু বলার জন্য 2টা বাচ্চাকে রেখে একজন মানুষ কতটা অসৎ হলে একটা অন্য মেয়েকে বিয়ে করতে পারে এবং এই শহরে ঘুরে বেড়াতে পারে, ওকে এটা ব্যক্তিগত বিষয়, কিন্তু সেই ব্যক্তিগত বিষয় সে যাচ্ছে না। যাচ্ছে কোথায়? আমি নাকি তাকে উবারম্যান বলে গালি দিয়েছি। নিশ্চয়ই আপনারা বুঝেছেন যে না অসততার জায়গাটা কোথায়। তো আজকেও 2 দিন আগেও সে যখন বলছে যে শাহেদ আলমের চাঁদাবাজি ভাইরাল করবো, আমার নাকি গোপন ভিডিও আছে কাদের কাছে, ভারতীয়দের কাছে, আমি কথা না বললে ফাঁস করে দিবে, তো সে যখন ঘোষণা দিল আমি সবাই অধীর আগ্রহ অপেক্ষা করলাম যে কি আসছে। আমিও নিজে নিজে চিন্তা করলাম যে কোথাও কি এই ধরনের অপরাধ করেছি কোথাও। পরে মনে বললাম যে জীবনে তো করি নাই এমন কিছু নাই, কত কিছুই না করেছি, এখন কোনটা না কোনটা আল্লাহবাক জানে যে এইটার একটা ধরা খাই। তো ঠিক আছে দেখি কি ধরা খাই। তো আসলো কোথায়? আসলো আমার এক ক্লায়েন্টের কাছ থেকে আমি নাকি $1000 করে চাঁদা নিয়েছি। এখন আমি কিভাবে বলি যে আমার যেসব বিল আছে এখানে, এগুলো যদি আমি দেখাই তাহলে আপনারা বুঝবেন যে আমি সর্বনিম্ন আমার কোম্পানি চার্জ করে $1000। এমন অন্য কোম্পানি আছে আমি $4-5,000 পর্যন্ত মান্থলি বিল তৈরি করি ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং এর কারণে। এখন আমি এগুলো প্রকাশ করতে পারবো না, কারণ এই দেশে IRS বলে কথা আছে, ফিনান্সিয়াল রেগুলেটরি কমিশন আছে, একজনের একটা কোম্পানির তথ্য আমি দিতেই পারি না এভাবে। যাই হোক, আমি অন্য বিতর্ক আশা করি যে এই কথার প্রেক্ষিতে কিছু মানুষের ধারণা হবে এবং কিছু মানুষ বুঝবে। আমি চাই কিছু মানুষ বুঝুক, আমি চাই না যে সমস্ত মিলিয়নস অফ মানুষ বুঝুক। কেন কিছু মানুষ বুঝলে আমার সুবিধা? আমি সারা জীবন এটাই চেয়েছি যে কিছু মেধা তৈরি হোক, কিছু সুস্থ চিন্তার মানুষ তৈরি হোক, যারা দেশটাকে পরিবর্তন করবে, যাদের মেধা দিয়ে দিন বদল। ঠিক যেমন 36 জুলাইয়ের যে আমাদের অর্জন, সেই অর্জনের পেছনের যে ছেলেগুলো জুলাইয়ের 1 তারিখে 7 জন ছেলে রাস্তায় দাঁড়িয়ে মাইক নিয়ে কথা বলছিল, কেউ পাত্তা দেয় নাই, পরনে স্যান্ডেল গেঞ্জি, পাত্তা দেয় না কেউ, কোথা থেকে কি হবে। এরা সারা দেশের মানুষকে, রাজনৈতিক দল সবাইকে এক করে ফেলেছে। এই যে 5-7টা মেধা, আমি বলছি না যে আমার কথা এরা তৈরি হয়েছে, কিন্তু আমি চাই এ ধরনের মানুষ তৈরি হোক, 5-7 জন মানুষ, 10 জন, 20 জন, 50 জন, 100 জন তৈরি হোক, যারা বাংলাদেশকে পরিবর্তন করবে, বাংলাদেশে এগিয়ে নিয়ে যাবে, যারা এই ধরনের মিস ইনফরমেশন যেটা আছে সেটার বিরুদ্ধে লড়বে। আমি কেবল তাদের জন্যই কথা বলছি। আমার এই ভিডিও ওই 10 জন দেখলেও ওটাই আমার অর্জন। যে এই হানি ট্র্যাপের সাথে আমার দ্বন্দ্বটা কোথায়? ওই যে ডিসিতে গেলাম, যে ছবিটা দেখলেন, এই ছবির গল্প বলি, সেখান থেকেই আমি দ্বন্দ্বের ব্যাখ্যা দিচ্ছি। তো ডিসিতে আমরা যখন গাড়িতে আমরা আলাপ করছি, তখন দেশ নিয়ে কথা হচ্ছিল, ভাই কি হবে। তাই আমি বললাম যে দেশে তো এখন আওয়ামী লীগ তো চলে গেছে, এখন তো রাজনৈতিক দল 2টি, তো এখন লড়াই 2 দলের মধ্যেই হবে, হয়তো জামাত ইসলাম আর বিএনপি। আওয়ামী লীগ তো এই মুহূর্তে নির্বাচনে আসতেছে না, তো বলে বিএনপি খুব খারাপ কাজ করছে, বিএনপি দখল করছে, এটা সেটা। আমি বললাম যে দখল তো করছে অনেক, এটা নিয়ে আমি লিখছি ফেসবুকে। এখন এত বড় একটা দল নিশ্চয়ই চেষ্টা করছে, সব কিছু থামানো যাচ্ছে না, দায়িত্ব বিএনপি এড়াইতে পারে না, কিন্তু দেশকে যদি ঠিক কথায় আনতে হয় তাহলে এই মুহূর্তে জরিপ এবং অন্যান্য কিছুতে সব কিছুতে তো বিএনপি ভালো অবস্থানে আছে, সাংগঠনিক অবস্থান। আর জামাত ইসলামী তো বিএনপির সাথে টক্কর দিয়ে পারবে বলে মনে হয় না। তো সে খুব আমার দিকে তাকালো, তা আমি একটু সন্দেহ প্রকাশ করলাম। বললাম যে তোমার কি মনে হয় জামাত এবং বিএনপি যদি নির্বাচন হয় তুমি কাকে ভোট দিবা, কার জন্য কাজ করবা বলে মনে হয়? হ্যাঁ, নিঃসন্দেহে সে বলল আমি জামাত ইসলামের জন্য কাজ করবো। তো একজন জামাতি শিবির ইলিয়াস, তার ভাবনা আমার কাছে অপ্রকাশিত রাখেনি। এখন আপনারা অনেকেই যারা বিএনপির কর্মী সমর্থক আছেন তারা ভাববেন যে আপনি এই হানি ট্র্যাপকে জামাতি বানিয়ে দিলেন, শিবির বানিয়ে দিলেন। দেখুন, শিবির এবং জামাতের সাথে আমার দ্বন্দ্ব নেই, আমি বলেছি আদর্শিক দ্বন্দ্ব। সেই আদর্শিক দ্বন্দ্বটা শিবির আর জামাতের সাথে না। শিবির এবং জামাতে
এবং ইসলামী দলগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ আছে যারা বাংলাদেশকে ধারণ করে বুকে, লাল সবুজের পতাকাকে ধারণ করে। তারা দিল্লির দাসত্ব মানে না, পিন্ডির দাসত্ব মানে না, ইসলামাবাদকে পছন্দ করা, তা পাকিস্তানের হেজিমনি পছন্দ। তারা মাওলানা ভাসানী যে পিন্ডির দাসত্ব ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব অর্জন করার জন্য নয়। এরা হচ্ছে পিওর বাংলাদেশপন্থী। বাংলাদেশ যাদের হৃদয়ে, বাংলাদেশের লাল সবুজ পতাকা যাদের হৃদয়ে, এই বাংলাদেশ কারো দাসত্ব মানবে না। সো বাংলাদেশি মানবে না বলেই লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে, হাজার হাজার ছেলে মেয়ে বন্দুকের গুলির কাছে গেছে। এর মধ্যে জামাত শিবির আছে, অন্যান্য ইসলামী দল আছে। কিন্তু আদর্শিক দ্বন্দ্বটা কোথায়? দ্বন্দ্বটা হচ্ছে একে তো শিবির, জামাত, আর তারপরে পাকিস্তানি প্রোডাক্ট, পাকিস্তানি বীজ তার শরীরে, তার রক্তের মধ্যে। বেশি শোনাচ্ছে? একটা ছোট ভিডিও শুনুন। আপনার এই পাকিস্তানিরা যে স্মার্টনেস তারা ক্যারি করে, ওটা মারা গেলেও আপনি যাইতে পারবো না আমরা, কারণ আমরা দেখতেই ওরকম না, আমরা দেখতেই অসুন্দর। তো আমরা ন্যাংটা হইলেই কি না হইলেই কি, লাভ নেই তো। ন্যাংটা হয়ে আরো কি দেখাবেন? ন্যাংটা হয়ে দেখাবেন মানে মানে অসুন্দর জিনিসগুলি দেখাবেন, অসুন্দর জিনিসও মানুষ দেখতে চায় না। সো আপনারা বলে থাকেন যে আপনারা বিশাল স্মার্ট, পাকিস্তান হচ্ছে একটা রাষ্ট্র। হ্যাঁ, পাকিস্তান কি কি উৎপাদন করে একটু দেখেন। পাকিস্তানি বিভিন্ন ইলেকট্রিক পণ্য, মোটরসাইকেল পর্যন্ত তারা করে, তারপরে অস্ত্র উৎপাদন করে, তাদের নিউক্লিয়ার বোমা আছে। নারীকে নিয়ে খিস্তি খেউড়, অযাচিত ভাষা আক্রমণ, বিলো দ্য বেল্ট, হাঁটুর নিচে যে কেমন আক্রমণ করতে হয়। নিশ্চয়ই তার ভক্ত দর্শক আছে। আমি বলেছি যে এই আলোচনা তার দর্শকদের জন্য না, এই আলোচনা আমার দর্শকদের জন্য। তো এটাও কেউ কি প্রমাণিত হয় যে সে পাকিস্তানি? না, প্রমাণিত হয় না। আমি কয়েকদিন আগে যখন এই সংক্রান্ত একটি লেখা লিখলাম যে আমরা সবাই বাংলাদেশ জিন্দাবাদ করি, বাংলাদেশ জিন্দাবাদ করি, হেলাই কয় পাকিস্তান জিন্দাবাদ, সে ডাবল কনফার্ম করলো সে পাকিস্তান জিন্দাবাদ। অর্থাৎ সে পাকিস্তানের পাকি বীজ, পাকিস্তানের বীজ তার হৃদয়ে। এটা শুধু একটা না, আরো অনেক নানান ঘটনা প্রশ্ন, যেমন বুদ্ধিজীবী দিবসে কি স্ট্যাটাস দিয়েছে, পাকিস্তানের কোন নারী সুন্দর, পাকিস্তানের কোন জায়গা সুন্দর, এগুলো হচ্ছে তার প্রমোশনের জায়গা। এবং সেখানে ভারত বিরোধিতা যেহেতু আমরা সবাই করি, ভারত বিরোধিতার নাম করে আসতে করে সে পাকিস্তানকে বাংলাদেশের অংশ বানাতে চায়। তার যে প্রোফাইল পিকচার, সেখানে আপনি দেখবেন যে পাকিস্তান আর ভারতকে সে একটা, বাংলাদেশকে সে একটা ভূখণ্ড মনে করে। এখন আমাদের আদর্শিক দ্বন্দ্বটা কোথায়? আদর্শিক দ্বন্দ্ব হচ্ছে আমি পিওর বাংলাদেশপন্থী। আমি মনে করি রাষ্ট্র মধ্যপন্থায় থাকা উচিত। আমি মনে করি বাংলাদেশপন্থী বলে আমাদের একটা শক্তি থাকা দরকার। আদর্শিক দ্বন্দ্বটা হচ্ছে তাদের সাথে যারা বাংলাদেশকে অস্বীকার করে, পাকিস্তানি জেনারেলদের রক্ত যাদের শরীরে, তাদের থেকে আলাদা করতে চাই। ঠিক একইভাবে ভারতের সাথে দিল্লি দাসত্ব বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে চাই, কিন্তু সবাইকে নিয়ে থাকতে চাই। ইনক্লুসিভ সোসাইটি, নারীর অধিকার, নারীর মর্যাদা, সংখ্যালঘুর অধিকার, সংখ্যালঘুর মর্যাদা, যারা ধর্ম বিশ্বাস করে তাদের যেন ধর্ম পালনে কোনো বাধা না হয়, কিন্তু রাষ্ট্র চলবে মধ্যপন্থায়। মধ্যপন্থা হচ্ছে ইসলামের উত্তম পন্থা। এটাকে আল ওয়াসিয়াতাহ বলে। মাওলানা আজহারি তার ওয়াজে একবার সময় বলেছেন যে আল্লাহ বলেছেন যে আমি তোমার জন্য মধ্যপন্থাকেই সবচেয়ে উত্তম পন্থা হিসেবে পাঠিয়েছি। তো আমার ভুল হতে পারে, বাট এরকম আমি আগেই বলেছি, ধর্মীয় ব্যাখ্যা আমি যাব না। তো সেই মধ্যম পন্থা স্রষ্টার প্রদর্শিত যে রাস্তা, সেই রাস্তার বিপরীতে থেকে কট্টরপন্থা। কেমন কট্টরপন্থা? এই যে ধরুন পত্রিকা বন্ধ করতে হবে, এটার জন্য যদি শেখ হাসিনা দেশেও আছে তার আপত্তি নাই। শুনুন বক্তব্য। তাহলে এটার জন্য যা করা প্রয়োজন, এই দেশের যত বিশৃঙ্খলা, শেখ হাসিনা চলে আসে যদি, তাও সমস্যা নাই। আপনারা যারা আছেন, আশপাশে যারা আছেন, সবাই তেজগাঁ থানায় চলে আসেন, থানা ঘেরাও করেন। তেজগাঁ জোনের যে ডিসির কার্যালয় আছে সেটা ঘেরাও করেন। এটার মূল হোতা হচ্ছে হয় সেনাবাহিনী অথবা এই রুহুল, দুইজনের একজন। যে শেখ হাসিনাকে খেলানোর জন্য আমরা 2000 ছাত্র তরুণ প্রাণ দিল, যেই দিল্লির দাসত্ব মানব না, পিন্ডির দাসত্ব মানব না বলে আমাদের তরুণরা রাস্তায় এগিয়ে গেল, সেখানে বাংলাদেশকে 71-এর মুক্তিযুদ্ধ হলো, বাংলাদেশকে পাকিস্তানি বলায় ঢুকে দেওয়ার জন্য একটা শিবির সমর্থিত, আমি বলেছি সব শিবির না, অনেক শিবির আছে হৃদয়ে বাংলাদেশ ধারণ করে, তাদের বাইরের যে পাকিস্তানি বীজ যাদের শরীরে, তাদের সাথে তো আমার আদর্শিক দ্বন্দ্ব থাকবেই। বিএনপি যারা সমর্থন করে, ছাত্রদল যারা সমর্থন করে, তাদেরও আদর্শিক দ্বন্দ্ব থাকবে। আওয়ামী লীগ যারা সমর্থন করে, শেখ হাসিনার হত্যাকাণ্ড না, হত্যাকাণ্ডের বাইরে যারা আছে, অগণিত মানুষ ছাত্রলীগ করতো আগে, এই হাসনাত থেকে শুরু করে সার্জিস, এমনকি মাহফুজ আলম, সবাই, এদের বুকে তো বাংলাদেশ। এরা আওয়ামী লীগের রাজনীতি করছে এক সময়, কিন্তু বুকে তো বাংলাদেশ। আমার কথা হচ্ছে যাদের বুকে বাংলাদেশ, বাংলাদেশপন্থী যারা, তাদেরকে নিয়ে আমরা আগায় যাবো। আমরা এখানে পাকিস্তানিদের জায়গা দিব না, ভারতীয় জায়গা দিব না। তো এর পাকিস্তানি একটা বীজ যে বাংলাদেশকে পাকিস্তানের পন্থায় নিতে চায়, আজকে সে মির্জা ফখরুলের বিরুদ্ধে স্ট্যাটাস দেয়, কথা বলে, দুদিন পর কালকে তারেক রহমানকে ঝামেলা করে স্ট্যাটাস দিবে, বিএনপিকে ধ্বংস করবে, এমনকি জামাতের উদারপন্থী নেতা ডক্টর তাহেরের বিরুদ্ধেও সে ভারতীয় চর হিসেবে সন্দেহ প্রকাশ করছে। এগুলো কি রে ভাই এগুলা? তো এই দ্বন্দ্ব তো আদর্শিক দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব তো থাকবেই। সেই আদর্শিক দ্বন্দ্বটা উঠে এসেছে কখন? যখন ঢাকায় আসিফ নজরুলের মতো একজন শিক্ষক, আমার শিক্ষক ভাই বলি আমরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পিএইচডিধারী, 16টা বছর ঢাকার রাজপথে দাঁড়িয়ে আওয়ামী লীগের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বলা কয়েকজন ব্যক্তির একজন, তাকে যখন বলে যে রাস্তায় ন্যাংটা করে পিটাবে, তাকে যখন বলে যে এই শাহবাগ থানা ভেঙে ফেলো, গুড়িয়ে ফেলো, শেখ হাসিনাকে দেশে ফিরে আনবে, প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, বন্ধ করবে, এসব বিষয়গুলো মেনে নেওয়া কষ্টকর। যারা সুস্থ
মধ্যমপন্থার বাংলাদেশ চায়, মধ্যমপন্থার ইসলাম চায়। এটা আদর্শিক দ্বন্দ্ব। তো সেই জায়গায় আমার মনে হলো যে ছোট ভাই, কিন্তু এগুলো তো আর মেনে নেওয়া যায় না। আসিফ নজরুল, আমরা সবাই মিলে যুদ্ধ করেছি শেখ হাসিনাকে হারানোর জন্য। আপনি যদি যুদ্ধ করে থাকেন রাস্তায়, আপনার বিপদ কিংবা আপনাকে কেউ অবমাননা করছে, আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন, সেই সময় কি আপনি চুপ থাকবেন না? তার পক্ষে আপনি বুক চিতিয়ে দাঁড়িয়ে যাবেন। সেটা আপনার সততা, আদর্শ এবং সেটা আপনার নৈতিকতা। আমি দাঁড়িয়ে গিয়েছি, আমি তাদের থিওরি ডিবাং করেছি। ঠিক যে কারণে আসিফ মাহমুদ ডিবাং করেছে, ঠিক যে কারণে ছাত্র শক্তির প্রতিষ্ঠাতা আক্তার হোসেন ডিবাং করেছেন, ঠিক যে কারণে আরো হাজারিত লক্ষ লক্ষ ছাত্র শিবির, জামাত এবং ইসলামী কর্মীরা এটাকে ভাষা খুঁজে না, তোমাদের এই সব ধারণা ঠিক নেই। আসিফ নজরুলের সাথে আমার কোনো প্রেম নেই। আসিফ নজরুলের কাছ থেকে আমি একটা পয়সা সুবিধা নেইনি কোথাও, আমার নেওয়ার দরকারও নেই। আমার বাংলাদেশ নিয়ে স্বপ্ন আছে, আমি তরুণদের উন্নয়নে কাজ করব। আমি গণমাধ্যম ব্যক্তি, আমি বাংলাদেশে এমন টেলিভিশন প্রতিষ্ঠা করতে চাই যেটা ইনক্লুসিভ, সবার কথা বলবে। প্রথম আলো, ডেইলি স্টার তাদের নিজস্ব বলা যেমন আছে, তাদের ছাড়া আমাদের কথা কোনোদিন বলবে না। আমি এমন গণমাধ্যম প্রতিষ্ঠা করতে চাই, আমি সরকারের কাছে গণমাধ্যমের লাইসেন্স চাই, আমার স্বপ্ন অনেক। এই যে আদর্শিক দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা আজ হোক কাল হোক, এটা প্রকাশ পেতই। এখন আমি আলোচনাটা শেষ করব ছোট্ট কয়েকটা কথা বলে। সেটা হলো, আমি বুঝি আপনারা কষ্টে আছেন, যারা একসাথে আমাদেরকে দেখেছেন এতদিন। এখন এই বিভেদগুলো স্পষ্ট হচ্ছে, এই বিভেদগুলো স্পষ্ট হতে বাধ্য। 5 তারিখের আগে আমাদের একমাত্র সূত্র ছিল আওয়ামী লীগ, শেখ হাসিনা ফ্যাসিস্ট। 5 তারিখের পরে বাংলাদেশে যেন নয়া ফ্যাসিস্ট জন্ম না নেয়, সেজন্য আমাদের লড়াইটা চলমান। তো জামাতি পাক্কা হানি ট্র্যাপ টুবারম্যান, সে বাংলাদেশের এক ধরনের রাষ্ট্র কামান করতে চায়, যেই রাষ্ট্র হবে ভাঙচুরের, যেই রাষ্ট্র হবে উন্মত্ততার, যেই রাষ্ট্র হবে কেবলমাত্র একপাক্ষিক, যেখানে বাংলাদেশের নারীদেরকে চেয়ে পাকিস্তানি নারীদেরকে সে বড় করে দেখাবে, ইচ্ছা মতো মিথ্যা কথা বলবে, মুনাফিকি করবে, যেখানে সংখ্যালঘুর অধিকার নিশ্চিত হবে না। এই ধরনের একটি রাষ্ট্র ব্যবস্থার দিকে ধাবিত করার যারা লোকজন, আমি একে একে সবার বিরুদ্ধেই কথা বলবো, আমি চিনিয়ে দেবো আপনাদেরকে। হানি ট্র্যাপ টুবারম্যান হচ্ছে সেই পাকিস্তানি বীজের একটা চরিত্র, নিজে ব্যক্তি জীবনে অসৎ, ক্যান্সার আক্রান্ত স্ত্রী, 2 বাচ্চাকে ফেলে হানি ট্র্যাপের শিকার। শুধু তাই না, নিউ ইয়র্কের পুলিশের কাছে মামলা করেছে তার বাচ্চা তার নিজের না, সন্দেহ তার স্ত্রীর দিকে। এটি পুলিশের অন্য সহকর্মী রাশেদ লিখেছেন, সত্য, ওয়েল ডকুমেন্টেড। তাকে যে পুলিশ ধরতে গিয়েছে, এনআইপিডির ধরিয়ে দিন, ওয়েল ডকুমেন্টেড। তো তাকে নিয়ে এই আলোচনাটা, যে না আপনারা একসাথেই তো ছিলেন, কেন বিভক্ত হয়ে যাচ্ছেন? আমি বুঝি এই কষ্টটা আপনাদের আছে, কিন্তু এটাই হওয়ার কথা, এটাই হবে। এখন যেহেতু নির্বাচন সামনে, আস্তে আস্তে আমরা যেই বাংলাদেশ চাই, আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই বাংলাদেশের পথে যারা অপপ্রচার, অসত্য, কাটছাট, রগরগে ভিডিও এগুলো বানাবে, আসিফ নজরুল, ডক্টর ইউনূস, তারেক রহমান, বেগম খালেদা জিয়া, ডক্টর শফিকুর রহমানের মতো বিচক্ষণ মানুষ, এদেরকে যারা হীনভাবে উপস্থাপন করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে তো কথা বলতে হবে। আমার রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হইতে পারে। জামাতের 4-5 জন নেতা যাদের ফাঁসি হয়েছে, তাদের প্রত্যেকের ছেলের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো, আমরা কথা বলি, ভাব বিনিময় করি। বিএনপির সবার সাথে আমার সম্পর্ক ভালো, আমরা হাইকমান্ড থেকে শুরু করে সবার সাথে কথা বলি। এই ভাবটা আছে, কিন্তু রাজপথের যে লড়াই, সেখানে তো আমাকে একে অন্যের পক্ষে বলতেই হবে। সেই বলাটার জন্য আস্তে আস্তে এই দ্বন্দ্বটা উন্মুক্ত হবে। আপনার এর মধ্যে অনেকেই বুঝেন যে আমি বিএনপির পক্ষে কথা বলি, অনেকের অভিযোগ। না, আমি বিএনপির পক্ষে কথা বলি না, আমি রাষ্ট্রের মধ্যপন্থার পক্ষে কথা বলি। সেই মধ্যপন্থার পক্ষে একমাত্র ক্ষমতায় যাওয়ার মতো লেজিটিমেট, যৌক্তিক গণমানুষের সংগঠন বিএনপি। তাকে আমার রক্ষা করা ছাড়া, আমি যদি তাকে রক্ষা না করতে পারি, তাহলে আমার হাত চলে যাবে ডানপন্থীদের হাতে, রাষ্ট্র চলে যাবে উগ্রপন্থীদের হাতে। রাষ্ট্রের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত মধ্যপন্থা, কোরআনের মধ্যপন্থা বাংলাদেশে বাস্তবায়িত হবে না। তো সেই কারণে এখন এই দ্বন্দ্বগুলো স্পষ্ট হবে, এবং এই দ্বন্দ্বগুলো করতে করতে আমি যেহেতু এক পক্ষে কথা বলি, আমার চরিত্র হননের জন্য আমাকে চাঁদাবাজ, আমাকে এটা ওটা করার জন্য তারা যখন উঠে পড়ে লাগবে, আমি তাদের লেভেলে যেতে পারবো না। কেননা কুকুরে মানুষকে যদি কামড় দেয়, ধরেন আপনি কি কামড় দিল রাস্তার একটা কুকুর, হানি ট্র্যাপড কোনো কুকুর, আপনি ওই হানি ট্র্যাপড কুকুরকে কি কামড় দিবেন কিনা? নাকি আপনি মানুষ, নাকি আপনার নিজস্ব বিচার বুদ্ধি আছে? তো এগুলো দেওয়া যায় না, চাইলেও দেওয়া যায় না, কিন্তু তারা আমাদেরকে টেনে নিয়ে যাবে সেখানে হাঁটুর নিচে। এখন সব বিষয়ে তো কথা বলা যায় না, সব বিষয়ে ব্যাখ্যা দেওয়া যায় না, দেওয়া উচিত না। এটা যেহেতু জনগুরুত্বপূর্ণ বিষয়, এবং আমার মনে হয়েছে যে এই দিনে কথা বলা দরকার। হানি ট্র্যাপড তা যে সিম্প্যাথি অর্জনের চেষ্টা করছে, যে আমি তাকে উবারম্যান বলেছি, না, আমি প্রশ্ন তুলেছি, আমরা প্রশ্ন তুলেছি, সাধারণ মানুষ যে সে যে হানি ট্র্যাপের শিকার, তার বউকে যে সে বঞ্চিত করলো, ক্যান্সার আক্রান্ত বউকে, সে বিষয়ে সে কথা কিন্তু বলে নাই, কোথাও একটা বিষয়ে কথা বলবে না। তো ফার্স্ট সিম্প্যাথি, হানি ট্র্যাপ আমাকে কেন উবারম্যান বলেছে, দেখুন অসততার জায়গাটা কোথায়। আর আমি তার অন্যান্য বিষয়ে যেসব অভিযোগ আছে এগুলো আর তুললাম না। এখন কিছু কিছু সময় কিছু কিছু বিষয় ওভারলুক করতে হয়। আমি জানি এরপরে সে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবে, আমার স্ত্রী নিয়ে কথা বলবে, অনেক কিছু নিয়ে বলতে পারে। সব কিছুর উত্তর হয়তো আমি দিব না, এবং দেওয়া উচিত হবে না। এবং আপনারা যে আমাকে বারবার প্রশ্ন করেন, এটার উত্তর দেন, ওটার উত্তর দেন, এটা কেন হলো, ওটা কেন, আমাকে দয়া করে আমার অনুরোধ, আমাকে একটু মাফ করে দেন।